হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমাদের গ্রুপ ডি যত এগিয়ে আসছে, গ্রুপ ডির দামামা বা গ্রুপ ডির যে বেল যত এগিয়ে আসছে, তত তোমাদের কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মনে রাখবে, এএলপি টেকনিশিয়ান এনটিপিসি প্রত্যেকটার জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু মেনলি যেই প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মেনলি যার জন্য এত তাড়াহুড়ো, যার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি। যারা গ্রুপ ডি অ্যাসপিরেন্ট রয়েছে, আমি বলবো আমার প্লেলিস্টে কিন্তু পুরো পার্টটা দেওয়া রয়েছে, পার্ট 1 থেকে 34 পর্যন্ত। একটা পার্টকে তুমি মিস করবে না, পুরো খাতায় লিখে লিখে করবে, দেখবে তুমি একটা হিউজ নলেজ পাচ্ছ। তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তুমি পড়বে, কোন জায়গাটা তুমি বাদ দেবে। ঠিক আছে, তো শুরু করবো আজকে ক্লাস 8 সেপ্টেম্বর থার্ড শিফট গ্রুপ ডি 2022 প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে। তো ক্লাস শুরু করার আগে একটাই কথা, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো ক্লাস শুরু করার আগে আর একটা কথা তোমাদের বলবো, টেকনিশিয়ানের কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট এসছে। সেখানে তোমাদের টেকনিশিয়ানের গ্রেড 3 এর জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে আবার যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটা বেড়েছে, নিউ এলিজিবল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। 2রা অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত লিঙ্কটা ওপেন থাকবে, তার মধ্যে পজিটিভলি কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তার কারণ হচ্ছে, যেহেতু তোমাদের দুর্গাপুজো বা বিভিন্ন রকম ফেস্টিভ্যাল থাকছে, তোমরা হয়তো ভুলে যেতে পারো, তাই এটা আমি মনে করে দিলাম, আজকে এসেছে অফিসিয়াল নোটিশটা। আচ্ছা, আর একটা কথা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, আগেও বলেছি এএলপি এন্ড টেকনিশিয়ান পরীক্ষা তোমাদের কিন্তু প্রায় জানুয়ারি মাসের দিকে এক্সপেক্টেডলি হবে। তো সেক্ষেত্রে যারা একটা কমপ্লিট সায়েন্স ব্যাচ চাইছো এবং পুরো প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য এই ব্যাচটা 999 টাকার বিনিময়ে এখনো চলছে। এই ব্যাচটা 1 অক্টোবরে কিন্তু লাস্ট, কারণ 5 অক্টোবর থেকে তোমাদের নতুন ব্যাচ লঞ্চ হবে। যারা নতুন ভাবে শুরু করতে চাইছো তারা 5 অক্টোবরের পর আমার সঙ্গে যোগাযোগ করবে। ডেফিনেটলি আমি অফিসিয়াল ভ্যাকেন্ট মানে অফিসিয়াল যে কোর্স রিলিজ করব তারপর। তো 1 অক্টোবরের মধ্যে এই ব্যাচটা টোটাল একটা প্যাকেজ যারা চাইছো, এনসেটটা কভার করে সমস্ত নিউমেরিক্যালস গুলো পিক আপ করে কভার করে নিতে চাইছো, যেহেতু তোমাদের হাতে 3 মাস টাইম থাকছে, তারা এই ব্যাচটা জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা বুদ্ধিমান আছো, বুঝতে পারবে। নেক্সট দেখো, প্রথম প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে। বলছে একটা বস্তুকে অবতল আয়নার সামনে একটি বিন্দুতে তার বক্রতা কেন্দ্রের বাইরে রাখা হয়েছে। তাহলে কোথায় রাখা হয়েছে? অবতল আয়নাতে রাখা হয়েছে। অবতল আয়নায় কোথায় রাখা হয়েছে? না, বক্রতা কেন্দ্রের বাইরে রাখা হয়েছে। বক্রতা কেন্দ্রের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ একটা অবতল দর্পণের, মনে করো এটা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস। তাহলে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? বস্তুটাকে রাখা হয়েছে এই জায়গাটা রাখা হয়েছে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার থেকে সামান্য দূরে। তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে যদি সামান্য দূরে রাখা হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে যে বস্তুটা গঠিত হবে সেটা কোথায় গঠিত হবে? দেখো ভালো করে, সমান্তরাল আসছে, তাহলে এই দিক দিয়ে যাবে রশ্মিটা, অর্থাৎ ফোকাস দিয়ে যাবে। দেখো আমি রশ্মিটা কিরকম আঁকলাম, ভালো করে বুঝবে। আমি রশ্মিটা আঁকলাম, একটা রে তো এখান থেকে সমান্তরাল যাবে, আর যে রেটা সমান্তরাল যাবে সেটা যখন দর্পণে প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার পর কি হবে? সেটা ফোকাস দিয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে অবতল দর্পণ বা উত্তল দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছ, এটা প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এখানেও দেখো ফোকাসে ছেদ করবে একটা বিন্দু, আর একটা বিন্দু সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, মানে একটা রে। তাহলে এটা যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, আমি কেন দুদিকে তীর চিহ্ন দিলাম? কারণ তোমাদের আগেও আমি ক্লাসে পড়িয়েছি, যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোন একটা রে যাবে, তাহলে সেটা যেই পথ দিয়ে যাবে, মানে যেই পথ দিয়ে এখানে প্রতিফলিত হবে সেই পথ দিয়ে ফিরে যাবে। তারা ছেদ করবে এইখানটা, অর্থাৎ এইখানটায় কি হবে? না, প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এখানটা যদি প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বটা কি হবে? না, সেই প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের তুলনায় কি হবে? দৈর্ঘ্যের তুলনায় কম হবে বা ছোট হবে। ঠিক আছে, তাহলে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এবং কোথায় গঠিত হচ্ছে? না, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রথম অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি আমি এখানে ডায়াগ্রাম গুলো দেখি, তাহলে কোন ডায়াগ্রামের কথা বলছে? এই যে ডায়াগ্রামটা দেখো, যেটা আমি ড্র করলাম, এই যে একটা বিন্দু এখান দিয়ে যাচ্ছে আর একটা রে মনে করো এখান দিয়ে যাচ্ছে, তাহলে এখান দিয়ে গেলে কি হবে? একই পথে ফিরে যাবে। তাহলে এই জায়গাটা বস্তু গঠিত হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট কি বলছে দেখো, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক। তার মানে দেখো একটা গোলক, এই গোলকের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি সেন্টার থেকে তার মেরু পর্যন্ত, মানে সেন্টার থেকে তার পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা বলি তার ব্যাসার্ধ। তাহলে এইটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধকে আমি কি করেছি? না, অবতল আয়না তৈরি করে। তাহলে অবতল আয়না তৈরি করতে গেলে এখান থেকে কেটে নিতে হবে, অর্থাৎ এইটা হয়ে যাবে আমার একটা অবতল আয়না, যার বক্রতা ব্যাসার্ধ কত হয়ে যাবে? না,
গোলকের বক্রতা ব্যাসার্ধ যা থাকবে অবতল আয়নার বক্রতা ব্যাসার্ধ সেমই থাকবে। তাহলে এরও বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে কত, 8 সেন্টিমিটার, বা আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 8 সেন্টিমিটার। তাহলে বলেছে প্রধান ফোকাস থেকে মেরু কত দূরে হবে, অর্থাৎ ফোকাল লেন্থ কত হবে বলতে চেয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে না, এফ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4। যদি প্লাস অথবা মাইনাসে দেওয়া থাকতো তখন তুমি মাইনাস করতে, কারণ এটা অবতল আয়না বলেছে। আর অবতলের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা নেগেটিভ হয়, যেহেতু এখানে প্লাস আর মাইনাসের কোনো ব্যাপার নেই, তাই আমি করে দিলাম আর ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4 সেন্টিমিটার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন ধাতুটি প্রকৃতিতে সব থেকে ধাতব। দেখো একটা পর্যায় সারণী যদি আমরা জানি, এখানে যে অপশনস গুলো দেওয়া রয়েছে ভালো করে যদি আমরা দেখি, যে সিএস কিন্তু এখানে অবস্থিত সিজিয়াম। একটা পর্যায় সারণী বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে কি হবে না, বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, ধাতব ধর্ম কি হবে না, হ্রাস পাবে বাম থেকে ডান দিকে গেলে। আর ওপর থেকে নিচের দিকে গেলে কি হবে না, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে নিচের দিকে যে এলিমেন্ট গুলো রয়েছে এই জায়গাটাতে, তাহলে তারা কি হবে, মানে এই যে বাম দিকে এবং নিচের দিকে যে এলিমেন্ট গুলো রয়েছে তারা মোর মেটালিক হবে রাদার দেন ওপরে এবং বাম দিকে যারা রয়েছে। তাহলে সোডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়ামের মধ্যে সব থেকে নিচে কে রয়েছে, সিজিয়াম রয়েছে। তার মানে ডেফিনেটলি প্রকৃতিতে সব থেকে বেশি ধাতব কে হবে, উত্তর হচ্ছে সিজিয়াম। এইখানটা অনেকে গুলিয়ে ফেলো কি, প্রকৃতিতে সব থেকে বেশি ধাতব আর সব থেকে বেশি রিয়াক্টিভ, দুটোর মধ্যে গুলিয়ে ফেলো। যদি এখানে বলতো যে কোন ধাতুটি সব থেকে বেশি রিয়াক্টিভ বা শক্তিশালী বা সক্রিয়, তখন এখানে উত্তর হয়ে যেত কিন্তু সোডিয়াম, কিন্তু সেটা তো তোমাকে এখানে বলেনি, তোমাকে বলেছে যে এখানে সব থেকে বেশি ধাতব কি, সব থেকে বেশি ধাতব হচ্ছে সিজিয়াম। ক্লিয়ার। নেক্সট, একটি বৈদ্যুতিক মোটর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। এটি একটি কমিউটেটর ব্যবহার করে। কমিউটেটর মানে কি, এই যে সামনের দিকের যে অংশটা থাকে না, যেটাকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকে, এটাকে বলা হচ্ছে কমিউটেটর। কি বলা হয়, কমিউটেটর বলা হয়। এই যে অংশটা, এইরকম একটা অংশ থাকে, এটাকে কমিউটেটর বলা হয়। প্রতিটি অর্ধেক ঘূর্ণনের পরে কয়েলের কারেন্টের দিক বিপরীত করে একদম সঠিকভাবে রয়েছে। অর্থাৎ এই কমিউটেটর কি করে না, পরবর্তীতে ওই কারেন্টের যে দিকটা, সেই দিকটা কিন্তু চেঞ্জ করতে থাকে। একদম ঠিক রয়েছে। নেক্সট বলেছে, হেমিং এর বাম হাতের নিয়ম ব্যবহার করে কুণ্ডলীর একটি বাহুর ওপর বলের দিকটি পাওয়া যায়। একদম ঠিক, যেহেতু এটা কি দিয়েছে, বৈদ্যুতিক মোটর দিয়েছে। দেখো ভালো করে বোঝো, বৈদ্যুতিক মোটর দিয়েছে, ঠিক আছে। আর বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে কি জানি না, ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। যদি জেনারেটর দিত তাহলে কি হতো, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম হতো। তাহলে যেহেতু এটা ফ্লেমিং এর বাম হাতের নিয়ম বলেছে এবং বৈদ্যুতিক মোটর বলেছে, তাহলে ডেফিনেটলি অপশন মানে স্টেটমেন্ট বিটাও ঠিক রয়েছে। তাহলে আমি বলবো যে উভয় স্টেটমেন্ট অর্থাৎ এ এবং বি দুটোই হয়ে যাচ্ছে আমাদের কাছে সঠিক। এইবার আমি যদি দেখি আমাদের এনসিইআরটি বইতে স্যার কি লেখা রয়েছে, আমাদের এনসিইআরটি বইতে কি লেখা রয়েছে একটু আমরা চেক করব। দেখো এই যে জায়গাটা না, এইটাকে আমরা কমিউটেটর বলছি, এই যে অংশটা এটাকে আমরা কমিউটেটর বলছি। দেখো একটি তড়িৎ পরিবাহীর উপর বলের অভিমুখ নির্ণয় করতে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করি। দেখো একদম এই লাইনটা কি বলেছে, এই লাইনটাই কি তুলে দিয়েছিল এখানে, দেখো একদম এই লাইনটা কিন্তু তুলে দিয়েছিল এখানে মোটরের ক্ষেত্রে। তার মানে দেখো তুমি যদি এনসিইআরটিটা পড়ে যাও, যেটা আমাদের ব্যাচেও করানো হয় বা তোমাদের ফ্রিতেও আমি করি থাকি ক্লাসগুলো, সেটা কিন্তু তোমাদের খুবই বেনিফিশিয়াল হবে। বারবার বলছি, মানে গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, টেকনিশিয়ান এলপির ক্ষেত্রে, ক্রিয়াশীল বলটি এবি বাহুকে নিচের দিকে এবং সিডি বাহুকে উপর দিকে ঠেলছে। অর্থাৎ এই যে দেখো এবি একটা বাহু, এই যে এবি বাহু এবং সিডি বাহু, এটা কি হচ্ছে না, পরপর পরপর কিন্তু ঘুরে চলেছে, পরপর পরপর একদিক থেকে আরেক দিক ঘুরে চলেছে, মানে এই হাতটা এরকম এরকম হচ্ছে, ঘুরে চলেছে, ঠিক আছে। এভাবে অক্ষের সাপেক্ষে অবাধে ঘূর্ণনক্ষম কুণ্ডলীটি অক্ষদণ্ড ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। অর্ধ আবর্তনে কিউ এক্স ব্রাশের সঙ্গে এবং পি ওয়াই ব্রাশের সঙ্গে সংস্পর্শে থাকে। দেখুন যখন অর্ধেক আবর্তন হচ্ছে তখন কি হচ্ছে না, পি এই যে দেখো এখানে পি রয়েছে, এগুলোতে ব্রাশ, এই যে ব্রাশ কানেক্টেড রয়েছে, তাহলে পি কি করেছে না, পি হচ্ছে ওয়াই ব্রাশের সঙ্গে কানেক্টেড রয়েছে, পি হচ্ছে ওয়াই ব্রাশের সঙ্গে কানেক্টেড থাকবে, আর এক্স হচ্ছে কিউ ব্রাশের সঙ্গে কানেক্টেড আছে। এই যে এক্সটা কিউ ব্রাশের সঙ্গে মানে প্রথম অর্ধে, দ্বিতীয়টা কিভাবে উল্টে যাবে, দ্বিতীয়টা কিভাবে উল্টে যাবে, পি আবার এখানে চলে আসবে, কিউ আবার এখানে চলে আসবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের ক্ষেত্রে হবে, মানে এইটা কিন্তু ঘুরবে, এক্স ওয়াইটা ফিক্সড, আর এই পি কিউটা কিন্তু ঘুরতে আছে। কাজেই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে যায় এবং ডিসিবিএ প্রতে হয়। এবার কি হবে না, প্রথমে যদি এ বি ডিসিবিএ হয়, ডিসিবিএ এইভাবে হয়, আর পরেরটা কি হবে, এ বি সি ডি এই পথে হবে, অর্থাৎ উল্টে যাবে, বারবার উল্টে যাবে, ঠিক আছে।
তো এই জন্য একে কমিউটেটর বলা হয়। এই বর্তনীর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে থেকে কমিউটেটর বলা হয় এই অংশটাকে। বৈদ্যুতিক মোটরের বিভক্ত রিংটি কমিউটেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বিভক্ত রিংটাই, এই যে স্পিল্ড রিং যাকে ইংলিশে বলা হয়, এটাই কিন্তু কমিউটেটর হিসেবে কাজ করে। ওকে, চলো নেক্সট তোমাদের যখন ডিটেল ক্লাস করাবো এগুলো সম্পর্কে আরো ভালো করে বোঝাবো। নেক্সট দেখো, প্রশ্নটা ভালো করে বোঝো। এই প্রশ্নটা কি স্যার এনসিইআরটি তে দেওয়া রয়েছে? ডেফিনেটলি এনসিইআরটি তে দেওয়া রয়েছে। কোথায় রয়েছে সেটাও আমি তোমাদের বলছি। কি প্রশ্ন রয়েছে বলছে, এখানে একটা বাটি রয়েছে, এটা একটা বাটি। এই বাটিতে কি করা হয়েছে না, এই বাটিতে ময়দা রাখা হয়েছে, ময়দার সঙ্গে ইস্ট পাউডার মিশিয়ে দেওয়া হয়েছে। এবং পরে দেখা যাচ্ছে কি, পরে দেখা যাচ্ছে যে এই যে ময়দাটা, এই ময়দাটা ফুলে উঠেছে, ময়দাটা ফুলে উঠেছে। তো এখানে কি হচ্ছে, এই ময়দাটা কারণ কি বৃদ্ধি হচ্ছে? তোমরা নিশ্চয়ই জানো যে ইস্ট, এই ইস্টের দিয়ে কি হয় না, ইস্টের দিয়ে অ্যানারোবিক রেসপিরেশন হয়, বা যেটাকে আমরা কি বলছি ফার্মেন্টেশন হয়। অ্যানারোবিক রেসপিরেশন বা যেটাকে আমরা বলছি ফার্মেন্টেশন হয়। ঠিক আছে, তো যেহেতু ইস্টের দেহে অ্যানারোবিক রেসপিরেশন বা ফার্মেন্টেশন হয়, তাহলে ইস্ট কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এবং সেটা কি হবে, ময়দার মধ্যে ঢুকে যাবে, এবং সেই যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা ময়দার মধ্যে ঢুকে ময়দাটাকে ফুলিয়ে দেবে। তাহলে বুঝতে পারছো, তাহলে ইস্টের দেহে কার্বন ডাইঅক্সাইড কেন উৎপন্ন হচ্ছে? কারণ ইস্টের দেহে অবাধ শোষণ হচ্ছে। আর অবাধ শোষণের জন্য কি হবে না, ওই ইস্টের দেহে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড অবাধ শোষণের ফলে সেটা ময়দার মধ্যে ঢুকে ময়দাটাকে ফুলিয়ে দেবে। ঠিক আছে, অ্যালকোহল উৎপাদিত হয়? একদমই না, অ্যালকোহল উৎপাদিত হয়ে ভলিউম বাড়াবে না, কারণ অ্যালকোহলের জন্য গ্লুকোজ দিতে হবে, তবেই তো অ্যালকোহল। দেখো, গ্লুকোজে তুমি যদি ইস্ট মেশাও তবেই তো ওটা অ্যালকোহল উৎপন্ন করবে। এই যেখানে বলেছে শ্বাস প্রশ্বাস ইন দ্য সেন্স রেসপিরেশন বলতে চেয়েছে, ইংলিশে রেসপিরেশনটাকে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাস না লিখে এটাকে আমি শ্বসন বলবো। শ্বসন, শ্বসনের সময় উৎপন্ন CO2 এর আয়তন বাড়ায়। ল্যাকটিক অ্যাসিড তৈরি, ভাই ইস্টের দেহে তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, ল্যাকটিক অ্যাসিড তো আমাদের পেশি কোষে তৈরি হয়। জল কি করে উৎপাদিত হবে? জল উৎপাদিত হয় না, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এটা কোথায় রয়েছে? এটাও কিন্তু আমাদের এনসিইআরটি তে রয়েছে, কিন্তু এনসিইআরটি ক্লাস 8 এ রয়েছে এটা। তার মানে তোমরা বুঝতে পারছো, তোমাদের কিন্তু 9 10 বাদ দিয়েও তোমরা যারা 9 10 এর এনসিইআরটি অলরেডি কভার করে ফেলেছো, তারা 6 থেকে 8 এর এনসিইআরটিটা করে নাও। অনেকে বলছো যে স্যার আমি 11 12 পড়বো। ভাই 11 12 এনসিইআরটি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার ডেফিনেটলি পড়তে হয়, বাট আমি বলবো 6 to 10 এর এনসিইআরটি করো। কারণ রেলওয়ে কিন্তু এবার 6 থেকে 10 এর 6 7 8 এর এনসিইআরটি থেকেও প্রশ্ন দিচ্ছে, এটা কিন্তু 8 এর এনসিইআরটি থেকে প্রশ্নটা দিয়েছে। এবং সেটা আমি তোমাদের আস্তে আস্তে ক্লাস 8 6 7 এর এনসিইআরটি ক্লাসগুলো তোমাদের করাবো, এবং তোমাদের পেইড ব্যাচেতেও হবে। পেইড ব্যাচে শুধু 9 10 টা যখন আমরা পুরো কভার করে ফেলবো, ক্লাস 6 7 8 টাও আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো একদম ডিটো এই ইমেজটা কিন্তু তোমাদের দিয়ে, এটা কোনো বইতে পাবে না, কোনো ভালো যত বড় অথার হোক না কেন এগুলো কিন্তু পাবে না একদম। এটা এনসিইআরটি তোমাদের ক্লাস 8 এ মাইক্রো অর্গানিজম বলে একটা চ্যাপ্টার রয়েছে, মাইক্রো অর্গানিজম বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে কিন্তু বলেছে। দেখো কি বলেছে, টেক এ হাফ কেজি অফ ফ্লাওয়ার, আটা বা ময়দা, and add some sugar and mixed with warm water, add a small amount of yeast powder and need to make a soft dough। একটা ডাফ তৈরি করতে বলছে মিক্সে। হোয়াট ডু ইউ অবজার্ভ আফটার 2 আওয়ার? দেখবে যেটা কিন্তু ফুলে গেছে। এই জন্য ইস্টটা যেহেতু এটা ফুলিয়ে দেয়, আমরা বেকিং ইন্ডাস্ট্রি যেগুলো হয়, ওই দেখবে যে ছোট্ট একটা ময়দার টুকরো বিরাট বড় একটা তোমার কেক হয়ে গেছে বা পাউরুটি হয়ে গেছে, সেই রুটি যেটা তৈরি হয় না, সেখানে কিন্তু বেকিং ইন্ডাস্ট্রিতে এই জন্য ইস্ট ব্যবহার করা হয়। চলো নেক্সট, বুঝতে পেরেছো? যদি নতুন ইনফরমেশন সোমনাথ ক্লাস স্যারের ক্লাস থেকে তোমরা জানতে পারো, তাহলে ডেফিনেটলি একটা করে তো লাইক পেতে পারি আমি। এই যে নতুন নতুন ইনফরমেশন, শুধু তোমরা দেখো শুধু ইনফরমেশন আমি দিচ্ছি না, আমি বলে দিচ্ছি যে কোন জায়গাটা আছে, কোন জায়গাটা পড়তে হবে। এই জন্য তো একটা লাইক করতে পারো, একটা শেয়ার করতে পারো। চলো, মানুষের স্বাভাবিক সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার। দেখো প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্যাপারটা কি। দেখো একটা হার্টের ছবি রয়েছে, সিস্টোলিক মানে কি? সিস্টোলিক মানে হচ্ছে, দেখো এইটা আমাদের লেফট ভেন্ট্রিকেল, এইটা কি, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল। এই লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা ইজেক্ট হয়ে কোথায় যাবে না, মহাধমনীতে সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে দেখো যদি ব্লাডকে ইজেক্ট হতে হয়, লেফট ভেন্ট্রিকেল থেকে ইজেক্ট হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। আর এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেল। এই রাইট ভেন্ট্রিকেল থেকে কি হবে, রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসিতে যাবে। কি বললাম, রাইট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত ব্লাডটা, এখানে কি থাকে, এখানে হচ্ছে CO2 যুক্ত ব্লাড, আর এখানে থাকছে O2 যুক্ত ব্লাড। এখানে O2 যুক্ত ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে, আর এখানে CO2 যুক্ত যে ব্লাডটা, অর্থাৎ রাইট ভেন্ট্রিকেলে যে CO2 যুক্ত ব্লাডটা ফুসফুসে ধমনী দিয়ে কোথায় যাচ্ছে, ফুসফুসে চলে যাচ্ছে। এই যে রক্ত বেরিয়ে যাওয়া, সিম্পল মনে রাখবে, হার্ট থেকে যখন রক্ত বেরোচ্ছে,
রক্ত বেরিয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে সিস্টোল। আর রক্ত যখন ঢুকছে হার্টের মধ্যে সারা শরীর থেকে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা এবং ফুসফুসীয় শিরা দিয়ে যখন ব্লাডটা হার্টের মধ্যে ঢুকছে, দুটো ভাবে ঢুকছে, একটা হচ্ছে ফুসফুসীয় শিরা দিয়ে রাইট তোমাদের হচ্ছে লেফট আর্ট্রিয়ামে, আর একটা হচ্ছে আমাদের সারা শরীর থেকে ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা, ওটা ঊর্ধ্ব মহাশয় এবং নিম্ন মহাশয় দিয়ে আমাদের রাইট আর্ট্রিয়ামের মধ্যে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ দেখো আমাদের মনে রাখতে হবে যে রাইট আর্ট্রিয়াম যেটা, এই যে দেখো এটা হচ্ছে, এটা কি, এটা তো আমাদের লেফট আর্ট্রিয়াম, এটা আমাদের লেফট আর্ট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের রাইট আর্ট্রিয়াম। তাহলে রাইট আর্ট্রিয়ামে কি হচ্ছে না, পুরো শরীর থেকে ব্লাড এসে প্রবেশ করছে, CO2 যুক্ত ব্লাড, আর এখানে কি হচ্ছে, O2 যুক্ত ব্লাড প্রবেশ করছে। বোঝা গেছে? তো এই যে ডায়াস্টোল, ডায়াস্টোলে কিন্তু চাপটা কম থাকে, কিন্তু কি হয়, সিস্টোলে চাপটা বেশি থাকে। তাই সবসময় মনে রাখবে সিস্টোলিক হচ্ছে 120 মিলিমিটার এইচজি এবং আর ডায়াস্টোলিক হচ্ছে 80। তার মানে অপশন 4 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, প্রোপেনের সমযোজী বন্ধনের মোট সংখ্যা হলো। দেখো এই জায়গাটা না অনেকে তোমরা ভুল করবে, কিভাবে ভুল করবে আমি বলছি। আচ্ছা, প্রথমে বলছে প্রোপেন, প্রোপেন মানে কি? প্রোপেন মানে হচ্ছে আমাদের অ্যালকেন, তাই তো? অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n, CnH2n প্লাস 2, এটা আমরা জানি। তাহলে CnH2n প্লাস 2 অ্যালকেনের একটা ফর্মুলা। তাহলে CnH2n প্লাস 2 যদি হয়, আমরা কি বলতে পারি? প্রোপেন মানে কি? সি এর তিনটে থাকবে, তো তিনটে কার্বন থাকছে, তাহলে আমরা বলতে পারি C3H, কি হচ্ছে 3 দিয়ে 6 C3H8। এবার তোমরা এটাকে দেখে মনে হবে যে 8টা, দুটো 3টা 8 9 10 11 11টা করে দিই, যদি ওখানে অপশন নেই অনেকে 12 করে দেবে। কিন্তু তোমরা সবসময় বন্ডটা যদি না বুঝতে পারো, বন্ডটা এঁকে নেবে। কি করবো স্যার? তিনটে সি কে তুমি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করো, কারণ যেহেতু অ্যালকেন বলেছে, অ্যালকেন হলে তিনটে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড থাকবে না, ঠিক আছে? অ্যালকিন হলে একটা ডবল বন্ড থাকবে, অ্যালকাইন হলে একটা ট্রিপল বন্ড থাকবে। সিঙ্গেল ডাবল মানে তিনটে সিঙ্গেল বন্ড করো, দিয়ে এখানে তিনটে এইচ করো, এখানে দুটো এইচ আর এখানে তিনটে এইচ, তাহলে দেখো 8টা মিলে গেছে, 1 2 3 1 2 3 1 2, 8টা এইচ। সবসময় মনে রাখবে সি এর যেহেতু কার্বনের যেহেতু 4, তাহলে কার্বনের সবসময় 4টে বন্ডের বেশি কিন্তু থাকবে না। দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এগুলো গুনে নেবে। তাহলে টোটাল কটা বন্ড হচ্ছে? 3 3 6 7 8 9 10, টোটাল 10টা বন্ড হচ্ছে। এটা মনে রাখবে, ঠিক আছে? একদম ইজি প্রশ্ন, কিন্তু এগুলো না জানলে তোমরা ভুল করে ফেলবে। নেক্সট, একটি 100 ওয়াট বাল্ব রয়েছে, একটি 220 ভোল্ট উৎসের সঙ্গে কানেক্টেড রয়েছে। তাহলে বাল্বের যে পাওয়ার, বাল্বের যে ক্ষমতা, সেই ক্ষমতা কত? না, ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। অনেকে দেখবে যে এতগুলো প্রশ্ন, মানে এত কম প্রশ্ন অনেকটা সময় লাগে। আমি তোমাদের কেন তাড়াতাড়ি করাচ্ছি, কারণ আমি জানি যে তোমাদের সময়ের মূল্য অনেক বেশি, আর আমারও সময়ের মূল্য অনেক বেশি। আর এটা যেহেতু 34 নম্বর ক্লাস, দেখো আমার প্রথমের দিকের ক্লাসগুলো অনেকটা লেন্দি হতো, কিন্তু পরের দিকের ক্লাসগুলো কম হচ্ছে কেন? কারণ মনে রাখবে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, তোমরা স্কিলড হচ্ছ, তাই স্কিলড এর জন্য আমি সময়টা কম করাতে চাই তোমাদের, যাতে ব্রেনে তাড়াতাড়ি আসে। যাদের আসছে না তারা পুরোনো ক্লাসগুলো দেখো। বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তাহলে আমরা কি জানি যে P = VI, এই ফর্মুলাটা প্রচুর বার মনে রাখবে, পরীক্ষায় বহুবার আসে। তাহলে ভোল্টেজ কত? ভোল্টেজ দেখো, ভোল্টেজ আমার দিয়েছে 220 ভোল্ট, হ্যাঁ কি না? আচ্ছা, P = যদি VI হয়, আমাকে I বের করতে হবে। I = কি হবে? P/V। P কত? 100, 100 / 220, 0 0 কেটে দাও, 2 5 10, 2 11 22। এবার 5 কে তুমি 11 দিয়ে ভাগ করো, তাহলে 50, 0.11 4 44, 6 11 5 55। আরো চলতে থাকবে, কিন্তু আমি 0.45 অ্যান্সার পেয়ে গেছি, বাকিটা করার দরকার নেই, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ। নেক্সট প্রশ্ন 9 নম্বর, অ্যালকেনদের সমজাতীয় সিরিজের নিচের কোন সদস্যের গলনাঙ্ক সর্বোচ্চ? আচ্ছা, এইটা তোমরা একটা জিনিস বলে দিচ্ছি, মনে রাখবে, যত বন্ড বাড়বে, যত বন্ড বাড়বে তত কিন্তু গলনাঙ্ক বাড়বে। যেমন মনে করো CH4 যদি বলতো যে সব থেকে কম এখানে কার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট সব থেকে কার, আমি বলবো CH4 মিথেনের। তার থেকে কার বেশি, আমি বলবো C2H6 এর। C2H6 এর না, C2H6 এখানে হবে না, কারণ C2 হ্যাঁ C2H6 এ তার থেকে বেশি। তার থেকে কার বেশি? C3H8 এর। তার থেকে কার বেশি? C4H10 এর, কারণ এর বন্ডটা সব থেকে বেশি। এটা তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষা হলে তোমাদের যদি একটু কঠিন প্রশ্ন করতে যায়, তাহলে কি করবে, এগুলো কিন্তু বলে দেবে যে গলনাঙ্ক অনুযায়ী সাজাও, তখন তোমরা প্যাচে পড়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে গলনাঙ্ক টেবিল তোমাদের দিয়েছি, মিথেন, তারপর দেখো ইথেন, তারপর দেখো প্রোপেন, এগুলো পরপর পরপর তোমাদের কিন্তু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ক্লিয়ার?
তো এখানে দেখো তাহলে বিউটেন, এই বিউটেনের কিন্তু হচ্ছে 100 মেল্টিং হচ্ছে 138, এদের থেকে কিন্তু অনেকটা বেশি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নিচের কোন বৈশিষ্ট্যটি ব্লিচিং পাউডার দ্বারা দেখানো হয় না, অর্থাৎ ব্লিচিং পাউডারের ব্যবহার নয়, সিম্পল ব্যাপার। তুলো ফাইবারের ধোলাইয়ের জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, পানি পরিশোধন ব্যবহার, কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আমরা যদি আমরা একটু দেখে নিই, আমরা যদি ব্লিচিং পাউডার ব্যবহার দেখে নিই, এনসিইআরটি যে ব্যবহারগুলো রয়েছে সেখানে যদি আমরা একটু ব্যবহারগুলো দেখি, তাহলে কি কি দেখবো? দেখো এখানে ব্যবহারগুলো প্রত্যেকটা রয়েছে বস্ত্র শিল্পে সুতি এবং লিনেনের কাপড় বিরঞ্জিত করতে, এটাই তো বলা রয়েছে যে তুলো ফাইবার ধলাইয়ের জন্য, তার মানে বস্ত্র শিল্পে ব্যবহার করা হচ্ছে। কাগজ কারখানায় কাগজের মন্ড বিরঞ্জনে মানে কি, ওখান থেকে কোনো যদি মানে কি বলবো যে কালার যদি পড়ে যায় তাহলে সেটা ডিকালারাইজড করতে ব্যবহার করা হচ্ছে। লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে, বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য হিসাবে, পানীয় জলকে জীবাণু মুক্ত করতে, এই তিনটেই তুলে দিয়েছে, শুধু একটা অপশন বলে দিয়েছে রাস এজেন্ট বা রিডিউসিং এজেন্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয় না। ঠিক আছে, ক্লিয়ার? চলো আর এইটাও একটু জেনে নাও যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা ক্লোরিন যোগ করি তবেই আমরা কি পাবো না ব্লিচিং পাউডার পাবো। বা উল্টোটা যদি কেউ বলে যে ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস উন্মুক্ত হবে, ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে বা কলিচুনের সঙ্গে আমরা যদি ক্লোরিন যোগ করি তাহলে আমরা ব্লিচিং পাউডার পাবো। নেক্সট, যে অ্যাসিডগুলি বেশি পরিমাণ H+ আয়ন দেয় সেগুলিকে বলা হয়, তার মানে কোনো একটা অ্যাসিড যদি তার জলীয় দ্রবণে H+ আয়ন অনেক বেশি দেয় তাহলে তখন তাকে আমরা কি বলবো, শক্তিশালী অ্যাসিড বলবো। আর যেগুলি কম H+ আয়ন দেয় সেগুলোকে বলা হয় ড্যাশ। ভিত্তি মানে এটাকে বলতে চাইছে ক্ষার, ঠিক আছে, ভিত্তি মানে ক্ষার, বেশ। হ্যাঁ দেখো H+ আয়ন কম দিচ্ছে মানে তাকে তোমরা ক্ষার বলবো না, ক্ষার হতে গেলে তাকে OH- আয়ন দিতে হবে। তাহলে যেহেতু কম H+ আয়ন দিচ্ছে তার মানে এটা দুর্বল অ্যাসিড, তাহলে প্রথমটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, দ্বিতীয়টা হচ্ছে দুর্বল অ্যাসিড। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, 60 ওয়াটের একটি ডিভাইস একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করলে ডিভাইসের কারেন্ট হবে, এটা কি করাতে হবে? একটা তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে হোমওয়ার্ক দিই, এটা তো খুবই ইজি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অনেকেই কিন্তু এইবার আমি একটা ভেরি স্যাটিসফাইড তোমাদের প্রতি, কারণ আগের ক্লাসে তোমাদের আমি একটু বকেছিলাম, তাই তোমরা কিন্তু প্রচুর হোমওয়ার্ক জমা দিয়েছো, তাতে আমি ভেরি হ্যাপি। তো ভেরি গুড, মানে প্রচুর হোমওয়ার্ক তোমরা জমা দিয়েছো, এর জন্য আমি ভেরি হ্যাপি এবং ভেরি গুড। এটাও তোমরা কিন্তু হোমওয়ার্ক দেবে, কমেন্ট করে জানাবে। নেক্সট, নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটের চৌম্বক শক্তিকে প্রভাবিত করে না? আচ্ছা, প্রথমে বলে ধাতব কোরের দৈর্ঘ্য, এই যে কোর গুলো হয় না, এই যে কোর গুলো হয়, এই কোরের দৈর্ঘ্যের উপর কিন্তু ইলেকট্রোম্যাগনেট নির্ভর করে, এটা ঠিক আছে। কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তুমি যদি কারেন্ট বাড়াও কয়েলের মধ্য দিয়ে তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিজম তার বাড়বে। তুমি যদি কম কারেন্ট দাও তার ম্যাগনেটিজম কমবে। কুণ্ডলী বাঁকের সংখ্যা যত বেশি হবে ম্যাগনেটিজম পাওয়ার তত বেশি হবে। কিন্তু কয়েল বসানোর যে দিক, সেই বসানোর দিকের উপর কিছু নির্ভর করবে না। ঠিক আছে, 4 নম্বর অপশন সঠিক হয়ে যাবে। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া? এটা তোমাদেরকে আর বলতে হবে, দ্বি প্রতিস্থাপন মানে দুটো কম্পাউন্ড থাকবে, দুটো কম্পাউন্ড থেকে আর একটা কম্পাউন্ড হবে। তাহলে দেখো এই যে Pb + CuCl2, এটা তো একটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কিন্তু এখানে তো ডাবল ডিসপ্লেসমেন্ট দিয়েছে। Zn + CuSO4 ZnSO4 + Cu, এটাও সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, এটাও সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। বলবে স্যার এতটা তাড়াতাড়ি করে আপনি বলছেন কি করে? আমি কিচ্ছু দেখবো না, আমি দেখবো একটা এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট রয়েছে, এগুলো প্রত্যেকটা একটা এলিমেন্ট। আর যখন আমাদের দ্বি প্রতিস্থাপন বলবে না, তখন আমাদের কিন্তু এলিমেন্ট থাকলে হবে না। বারবার বলছি, যে পয়েন্ট গুলো বলছি খাতায় নোট ডাউন করো। যখনই তোমরা এলিমেন্ট দেখতে পাবে, এলিমেন্ট মানে কি, যে ওয়ান কাইন্ড অফ অ্যাটম, একটাই অ্যাটম রয়েছে, যেমন আয়রন একটাই অ্যাটম, একটা মেটাল একটা এলিমেন্ট, মেটাল একটা এলিমেন্ট হয়, নন মেটাল এগুলো একটা এলিমেন্ট হয়, জিঙ্ক একটা এলিমেন্ট, লেড একটা এলিমেন্ট, কিন্তু CuSO4 একটা এলিমেন্ট কম্পাউন্ড। দেখো Cu রয়েছে, S রয়েছে, O রয়েছে, সালফার রয়েছে, কপার রয়েছে, অক্সিজেন রয়েছে, কতগুলো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি করেছে। H2S হাইড্রোজেন সালফাইড, H2 রয়েছে, S রয়েছে, আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে, মিলে কম্পাউন্ড গঠন করেছে। এরপর কি হয়েছে না, কপারকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে H2SO4 হয়েছে, এবং একে কি করেছে দেখো, কপারকে প্রতিস্থাপন করেছে, আর এখানে কপার সালফেট হয়েছে, দেখো CuS হয়েছে, হাইড্রোজেনকে অপসারিত করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে 4 ওহমের দুটো রোধক রয়েছে, 4 ওহম এবং 6 ওহমের দুটো রোধক রয়েছে, এটা প্রতিরোধক মানে রোধক বুঝবে। 4 এবং 6 ওহমের দুটো রোধক রয়েছে,
এটা একটা 2 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে কানেক্টেড রয়েছে। এ এবং বি জুড়ে সম্ভাব্য ড্রপ গুলি যথাক্রমে। ভালো করে বুঝবে প্রশ্নটা কি বলেছে। এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে আর এরকম একটা রেজিস্ট্যান্স, একটা সিরিজে কানেক্টেড রয়েছে, এবং একটা এখানে একটা কি রয়েছে 2 ভোল্টের একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড রয়েছে। তাহলে ভালো করে বোঝো যে এই যে এটা এ রেজিস্ট্যান্স, এটা বি রেজিস্ট্যান্স, তাহলে যখন দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকে তাদের মধ্য দিয়ে যে ভোল্টেজটা দেয় সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। মনে করো এটা ভিএ ভোল্টেজ হবে, এর ভোল্টেজ ড্রপ এটা, আর এটার মধ্যে মনে করো ভিবি ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু এদের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা সেম কারেন্ট প্রবাহিত হবে। ক্লিয়ার? তাহলে এ এই যে রেজিস্ট্যান্স কত 4 ওহম, আর বি এর রেজিস্ট্যান্স কত আমাদের 6 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? যেহেতু এটা সিরিজে কানেক্টেড রয়েছে, আমি কি বলবো টোটাল রেজিস্ট্যান্স কত হবে না, টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে 6 + 4 = 10 ওহম। একই না? 6 + 4 = 10 ওহম। তাহলে 10 ওহম যদি আমাদের টোটাল রেজিস্ট্যান্স হয়, টোটাল আমাদের ভোল্টেজ কত রয়েছে 2 ভোল্ট। তাহলে এখান থেকে আমি আই পেয়ে যাব V = IR। তাহলে I = কি হয়েছে V/R, টোটাল কারেন্ট সার্কিটের মধ্যে টোটাল যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। V = 2 আর R = 10, 2 5 10, অর্থাৎ 1/5 অফ অ্যাম্পিয়ার, 1/5 অ্যাম্পিয়ার পেলাম। এইবার কি হবে দেখো ভালো করে, সেটা হচ্ছে এইবার এখান দিয়েও তোমাদের 1/5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, এখান দিয়েও 1/5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে VA = কি পাবো, VA = দেখো I × R। তাহলে এখানে I কত, এখানে I 1/5 × 4 এর রেসপেক্টিভ রেজিস্ট্যান্স, আর VB ক্ষেত্রে কি হবে না এর রেসপেক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটাকে গুণ করতে হবে 1/5 × 6। তাহলে অ্যানসার কত হয়ে যাবে 4/5, 4/5, 4/5 মানে কত, 4/5 মানে 0.8, আর এখানে কত হচ্ছে 6/5, 6/5 মানে 5 একে 5, 6 1 10, 5 2 10, অর্থাৎ 12 5 60, 1.2। তাহলে একটা হচ্ছে 0.8 ভোল্ট আর একটা হচ্ছে 1.2 ভোল্ট, 0.8 ভোল্ট 1.2 ভোল্ট, অপশন নাম্বার 4। তোমরা যারা পারছো মানে যারা অঙ্কগুলো করতে পারো তারা ভিডিওটা পজ করে অঙ্কগুলো করবে, দেন আবার চালিয়ে দেখে নেবে প্রসেসটা ঠিক আছে কিনা বা ঠিকঠাক বুঝতে হয়েছে কিনা। নেক্সট, একটি অবতল লেন্সের প্রধান অক্ষের উপর একটি বস্তু স্থাপন করা হয়। অবতল লেন্সের প্রধান অক্ষের উপর, এই যে প্রধান অক্ষের উপর একটি বস্তু স্থাপন করা হয়, অসীমতা এর অপটিক্যাল কেন্দ্র ও এর মধ্যে একটি বিন্দুতে এর চিত্রটি গঠিত হবে। আচ্ছা ভালো করে বোঝো, বলেছে অসীম এবং অপটিক্যাল কেন্দ্র ও এর মধ্যে, আচ্ছা একটি অবতল লেন্স বলেছে, সরি অবতল লেন্স বলেছে, তাই আমি ভাবছি। তাহলে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে কি করেছে, অবতল লেন্সের ক্ষেত্রে মনে রাখো একটা জিনিস, বলেছে যে অসীম এবং তার অপটিক্যাল কেন্দ্রের মধ্যে একটি বস্তু রেখেছে। তাহলে তার যে চিত্রটা গঠিত হবে সেটা কি চিত্র? আচ্ছা আমাকে একটা কথা বলো, যে অবতল লেন্সে কখনো কি রিয়েল ইমেজ গঠিত হয়? কারণ এটা তো কি, এটা তো যে রশ্মিগুলো আসবে তাকে তো এরা কি করবে, অপসারিত করে দেবে, বাইরের দিকে পাঠিয়ে দেবে। তাহলে কখনো কি এখানে বাস্তব বা রিয়েল ইমেজ গঠিত হবে? উত্তর হচ্ছে না, কখনোই হবে না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে যে ভার্চুয়াল এবং হ্রাস, অর্থাৎ অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। ভার্চুয়াল বর্ধিত হবে না, বাস্তব বর্ধিত হবে না, বাস্তব হ্রাসও হবে না। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, ভার্চুয়াল এবং হচ্ছে বর্ধিত হবে, এক্সট্রিমলি সরি, ভার্চুয়াল এবং বর্ধিত হবে, বড় হবে। অবতল লেন্সে আমরা কি জানি, বড় হয়, ঠিক আছে, তো সেখানে ভার্চুয়াল এবং বর্ধিত হবে, ভার্চুয়াল এবং এই জায়গাটা না ভার্চুয়াল এবং হ্রাসই হবে, ঠিকই করেছিলাম আমি, ঠিক আছে, ভার্চুয়াল এবং হ্রাস হবে। নেক্সট, নিচের কোন গ্যাসটি একটি জীবনের সকল বায়বীয় রূপের জন্য অপরিহার্য? কোন গ্যাসটা? অক্সিজেন সকল বায়বীয় রূপের জন্য অপরিহার্য। নেক্সট, নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। দেখো আধুনিক পদার্থ সারণীতে 18টা উলম্ব কলাম রয়েছে বা ভার্টিক্যাল কলাম রয়েছে, যা পিরিয়ডস নামে পরিচিত। ডেফিনেটলি ভুল। এই যে ভার্টিক্যাল কলামগুলো সেগুলোকে তো আমরা কি বলি, সেগুলোকে তো আমরা গ্রুপ বলি, আর হরিজন্টাল কলামগুলো বা আনুভূমিক গুলো সেগুলোকে আমরা পিরিয়ডস বলি। ভুল রয়েছে। পদার্থ সারণীতে গ্রুপ, প্রতিটি গ্রুপে একটি বাইরের সেলে অভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশনকে বোঝায়। অর্থাৎ জিনিসটা বোঝা গেল না, বোঝো। অর্থাৎ পর্যায় সারণীতে গ্রুপে যে এলিমেন্ট গুলো থাকে
সেই এলিমেন্টে লাস্ট সেলে যে ইলেকট্রনটা থাকে বা ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনটা থাকে প্রত্যেকটা মানে একই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টে সেম ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এটা তো একদম সঠিক রয়েছে, সেম ভ্যালেন্স ইলেকট্রন থাকে, অর্থাৎ বিবৃতি 2টা সঠিক, বিবৃতি 1টা হয়ে যাবে ভুল। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? যারা যে জায়গাটা কনফিউশন থাকবে আমি বারবার বলেছি কমেন্ট বক্সে জানাতে। উত্তাপ দ্বারা সঞ্চালিত হয় একটি বিয়োজন প্রক্রিয়া, অর্থাৎ উত্তাপ বা তাপের প্রভাবে বিয়োজন হয় সেটাকে আমরা কি বলবো? তাপীয় বিয়োজন বলবো, বা তাপের প্রভাবে যে বিয়োজন হবে বিয়োজন বিক্রিয়া সেটাকে আমরা তাপীয় বিয়োজন বলবো। নেক্সট, নিচের কোন ঘটনাটি রামধনু গঠনের সময় জড়িত নয়? দেখো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এই প্রশ্নটা অনেকের ক্ষেত্রে বুঝতে পারবে না। অর্থাৎ রামধনু যখন গঠন হয় সেখানে অনেক কটা প্রসেস কিন্তু মিলিত থাকে, যেমন দেখো তোমাদের এনসিইআরটি বইতেই তোমাদের সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। এনসিইআরটি জন্য বলতে যারা পড়ে যাবে তারা কুপোকা মানে তারা একদম ছক্কা মেরে আসবে। দেখো রামধনু হলো একটি প্রাকৃতিক বর্ণালী যা বৃষ্টির পর আকাশে দেখা যায়। বায়ুমণ্ডলে অবস্থিত ছোট ছোট জলবিন্দু দ্বারা সূর্যের আলোর বিচ্ছুরণ হয়। তাহলে জলবিন্দুতে প্রথমে কি হবে? আলোর বিচ্ছুরণ হবে। এবার জলবিন্দুর মধ্যে যখন আলোটা ঢুকছে তখন দেখো জলবিন্দুতে তো আলোর বিচ্ছুরণ হচ্ছে, এবার জলবিন্দুর মধ্যে যখন আলো ঢুকছে তখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আলোটা ঢুকছে, আলোটা যাচ্ছে, তারপরে বের হচ্ছে, তার মানে কি হচ্ছে? আলোর প্রতিসরণ হচ্ছে। সূর্য যেদিকে থাকে রামধনু সর্বদা বিপরীত দিয়ে গঠিত হয়, এটাও মনে রেখে দাও, সূর্য যেদিকে থাকে রামধনু তার বিপরীত দিয়ে গঠিত হয়, ঠিক আছে? স্বাভাবিক ব্যাপার, সূর্যের আলোটা তো অপর দিকে রিফ্লেক্টেড হবে মানে বিচ্ছুরিত হবে, তাই না? তো এখানে কি হয়? আপতিত সূর্যের আলো প্রতিষ্ঠিত হয়, বিচ্ছুরিত এবং তারপর অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ 3টে ঘটনা ঘটে। প্রতিষ্ঠিত হবে, বিচ্ছুরিত এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তারপর সেটা রামধনু গঠন করবে। অর্থাৎ এখানে কি বলেছে? বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত হবে না কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ এই 3টে হবে, বা বিক্ষিপ্তকরণ হবে না বা বিক্ষেপণ হবে না, ঠিক আছে? বোঝালাম। উদ্ভিদে প্রসারণ মূলত, প্রসারণ মানে বলতে যে যেটা মানে পরিবহন যেটা হচ্ছে, সেই যে উদ্ভিদের যে অ্যাক্টিভ ট্রান্সফার হচ্ছে, কিছু পদার্থ পরিবহনের জন্য শক্তি প্রয়োজন বা এটিপি প্রয়োজন। সেগুলো কি কি না? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উৎপাদিত হয় খাদ্য, যেটা ফ্লোয়েমের মধ্য দিয়ে পরিবাহিত হয়, সেটার জন্য কিন্তু কি দরকার? সেটার জন্য কিন্তু মনে রাখবে শক্তি দরকার। শক্তিকে ব্যবহার করেই খাদ্য পরিবাহিত হয়, অ্যামিনো অ্যাসিড এবং হরমোন। এইটা হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় আছে স্যার? এনসিইআরটি তে রয়েছে, দেখো এখানে কি বলেছে। ফ্লোয়েম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন বস্তুগুলো পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য বস্তুসমূহের পরিবহন করে। এই বস্তুগুলো বিশেষত মূল, ফল এবং বীজের মতো সঞ্চয়ী অঙ্গে, বর্ধনশীল অঙ্গে পরিবাহিত হয়। খাদ্য এবং অন্যান্য বস্তুসমূহের ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন যেটা বলছে এটাকে ট্রান্সলোকেশনও বলে, এটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আছে যে ফ্লোয়েমের যে প্রক্রিয়ায় খাদ্য বিভিন্ন জায়গায় ছড়াতে তাকে কি বলা হয়? ট্রান্সলোকেশন বলে। ফ্লোয়েমের মধ্যে দিয়ে ট্রান্সলোকেশন সেভাবে ব্যাখ্যা করা হয়, শক্তি ব্যবহারের মাধ্যমে ফ্লোয়েমের মধ্যে ট্রান্সলোকেশন ঘটে। তার মানে দেখো, এবং এটিপির শক্তি ব্যবহার করে ফ্লোয়েম কলার সুক্রেজের মতো বস্তুর পরিবহন ঘটে। তার মানে ফ্লোয়েমে যে ট্রান্সলোকেশন ঘটছে সেটা কিন্তু এটিপি শক্তি ব্যবহার করছে। কি কি হচ্ছে দেখো এখানে বলা রয়েছে, খাদ্য, অন্যান্য বস্তু সমূহের ট্রান্সলোকেশন ঘটছে, খাদ্য এবং অ্যামিনো অ্যাসিড ডাইরেক্ট তোমাদের কিন্তু বলা রয়েছে। এই দেখো অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য বস্তু, এবং ফ্লোয়েম খাদ্য পরিবহন করছে, তার মানে খাদ্য পরিবহন করতেও লাগছে, অ্যামিনো অ্যাসিড পরিবহন করতেও কিন্তু এটিপির শক্তি লাগছে। নেক্সট, নিচের কোনটি ফুলের পুরুষ প্রজনন অঙ্গের উপাদান নয়? এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, বারবার বলেছি, এটা আর বলার কিছু নেই। দেখো এখানটা আমাদের যে পুরুষদের মধ্যে কি পড়ছে? অ্যান্থার, ফিলামেন্ট, স্টেমেন যেটাকে বলছি, পুংস্তব মানে পুংজনন যেটাকে তন্ত্র বলছি। স্ত্রী জনন ক্ষেত্রে পিস্টিল, স্টাইল, স্টিগমা, ওভারি এগুলো প্রত্যেকটা স্ত্রী জনন তন্ত্রের মধ্যে পড়ছে। তাহলে স্টাইল হয়ে যাবে এখানটা সঠিক উত্তর। দেখো ফিলামেন্ট, অ্যান্থার, হ্যাঁ, তারপরে পরাগ যেটা এই যে উপরে যে পরাগটা থাকছে এটাও কিন্তু পুংজনন তন্ত্রের মধ্যে পড়ছে, তাহলে স্টাইল হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। তো বারবার তোমাদের একটা কথাই বলছি, আমাদের সায়েন্স ব্যাচটা, এই যে ব্যাচ এক্সিস্টিং ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা 999 টাকা পেমেন্টের বিনিময়ে ভর্তি হতে পারো। আমার এই নাম্বারে ফোনপে, জিপে রয়েছে, জাস্ট একটুখানি তোমাদের বলে দিচ্ছি। এখানে 999 টাকা পেমেন্ট করার পর আমাকে হোয়াটসঅ্যাপ করবে, করলে আমি তোমাকে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে জয়েন করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো গুড নাইট, থ্যাংক ইউ, আর অবশ্যই ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ প্রত্যেককে।